শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। শুরু হচ্ছে গল্প ভুতুড়ে বাড়ি। লিখেছেন এডগার অ্যালান পো। এডগার অ্যালান পো একাধারে ছিলেন একজন মার্কিন লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক। তাঁর লেখা কবিতা, ছোট গল্প এবং বিশেষ করে মৃত্যুর সঙ্গে সম্বন্ধযুক্ত ছোট গল্প ও রহস্য গল্পগুলোর জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি যে সময় ছোট গল্প লিখতেন, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট গল্প লেখকের সংখ্যা ছিল নগণ্য। এছাড়াও তিনি গোয়েন্দা কথা সাহিত্যের উদ্ভাবক ছিলেন বলে ধারণা করা হয়। শুধু তাই নয়, সেই সময়ে সাহিত্যের উদীয়মান ধারা কল্পবিজ্ঞান কাহিনীতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। পোই প্রথম মার্কিন লেখক যিনি শুধুমাত্র লেখার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। ফলত তাঁর জীবন ছিল আর্থিকভাবে অসচ্ছল। তাঁরই লেখা গল্প ভুতুড়ে বাড়ি। পাঠ ও আবহ নির্মাণে অর্পণ কুমার শর্মা। আমার ছোটবেলাকার বন্ধু রোডেরিক কাসার। বহুদিন আমার দেখা সাক্ষাৎ নিয়ে ওর সঙ্গে। এর মধ্যে হঠাৎ ওর একটা চিঠি পেয়েছি কয়েকদিন আগে। চিঠিটার মধ্যে অনেক অনুরোধ করে লেখা যে ও ভীষণ অসুস্থ, ভীষণ কষ্ট পাচ্ছে মানসিক আর শারীরিক রোগে, যার জন্য আমাকে বারবার অনুরোধ করেছে ওর বাড়িতে গিয়ে কয়েক সপ্তাহ থাকার জন্য। আর আমি গেলে নাকি ওর শারীরিক আর মানসিক দুটো রোগেই খানিকটা উপশম হবে। তাছাড়া আরও লিখেছে যে আমি গেলে ওর মন অনেকটাই ভালো থাকবে, সেই জন্য যেন তাড়াতাড়ি চলে আসি। আমার ছোটবেলার বন্ধু বলে কথা, উপেক্ষা করতে পারলাম না। মনে মনে নিজেকে প্রস্তুত করলাম যাবার জন্য। সেদিনটা ছিল শরৎকালের একটা ক্লান্তিকর নিস্তেজ আবহাওয়ার দিন। চারিদিক সব চুপচাপ। আকাশ থেকে যেন নিচের দিকে নেমে আসতে চাইছে শান্ত শিষ্ট সাদা মেঘগুলো। এরকম একটা পরিবেশের মধ্যে আমি ঘোড়ার পিঠে চেপে গ্রামের নির্জন পায়ে চলার রাস্তা দিয়ে এগিয়ে চললাম। যেতে যেতে রাত্রির অন্ধকার ক্রমশ গাঢ় হতে আরম্ভ করল। দূর থেকে দেখা যাচ্ছে বাড়িটা, কিন্তু সেটা দেখে আমার মন দুঃখে ভরে উঠল। বাড়িটার চারপাশের জায়গাগুলো ভালোভাবে দেখতে লাগলাম দূর থেকে। দেখলাম দেয়ালগুলো একেবারে বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে, আর জানালাগুলো ফাঁকা ফাঁকা ময়লা রঙের। তাছাড়া দেখলাম নলখাগড়ার জঙ্গল আর কিছু মৃত গাছের গুঁড়ি। দেখতে দেখতে মনের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগল। মনে হলো এটা সাধারণ পৃথিবীর জায়গা নয়। কিন্তু না, আমি আমার মনে আসা এই সমস্ত আজেবাজে চিন্তাগুলোকে ঝেড়ে ফেললাম। কেন ভাবছি এই বাড়িটা সম্পর্কে? আমি তো যাচ্ছি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে। তবুও কোথাও যেন একটা অলৌকিক ভাবনা তৈরি হয়েছে আমার মনের মধ্যে। এগোতে এগোতে বাড়িটার কাছে গিয়ে দেখলাম সামনে একটা খাল বয়ে চলেছে। খালটার সামনে এসে ঘোড়াটাকে থামালাম। খালের জলের দিকে তাকালাম। জলের নিচে ফ্যাকাশে নলখাগড়াগুলো আর মৃত গাছের গুঁড়িগুলোই আমার চোখে পড়ল। আরো স্পষ্ট করে দেখতে পেলাম জানালাগুলোকে কেমন যেন উল্টে রয়েছে। একটা রোমাঞ্চকর শিহরণ খেলে গেল আমার শরীর মন জুড়ে এই বিষণ্ণ নির্জন ভুতুরে বাড়িটার দিকে তাকিয়ে। সঙ্গে সঙ্গে বন্ধু রোডেরিকের মুখটা মনের মধ্যে ভেসে উঠল। সত্যি কথা বলতে কি, আমি আমার বন্ধুর সম্পর্কে খুব কমই জানি। অনেক বছর আগে শেষ দেখা। তাছাড়া ও খুব রক্ষণশীল পরিবারের ছেলে, খুব উঁচু দরের কাজকর্মের জন্য বিখ্যাত। ওদের কাজকর্ম অনেকেরই প্রশংসা কুড়িয়েছে। আমি ওদের বংশের একটা ব্যাপার লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে রোডেরিকের বংশের লোকসংখ্যা কিন্তু একদমই বাড়েনি, যার ফলে ওদের অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। জানি না, আর পিছনে হয়তো কোনো অলৌকিক অভিশাপ রয়ে গেছে। আমি এক দৃষ্টে খালটার দিকে তাকিয়ে তাকিয়ে এসব কথা ভাবছিলাম। মনের অবস্থা এমন হলে মানুষের যেমনটা হয়, ঠিক তেমনি আমারও হলো।
কেমন গা ছমছম করতে লাগলো। টান টান হয়ে উঠল স্নায়ুগুলো। ক্রমশ ভয়ে আতঙ্কে আমি মরিয়া হয়ে উঠলাম। জোর করে খালের থেকে দৃষ্টিটা সরিয়ে সোজাসুজি বাড়িটার দিকে চোখ রাখলাম। কিন্তু একটা ভয়ঙ্কর ভাবনা আমার মনটাকে কেমন যেন অসুস্থ করে তুলতে লাগলো। আমি বাড়িটা আর তার চারপাশটা ঘিরে নানা রকম কল্পনা করতে লাগলাম। আমার দেখা পরিচিত পরিবেশের সঙ্গে এই জায়গার কোথাও কোনো মিল খুঁজে পেলাম না। মনে হলো পুরো বাড়িটা যেন এই রহস্যময় খালটা থেকে উঠে আসছে। ওহ না না, আমার মনের সমস্ত দুশ্চিন্তাগুলোকে চুপ করে থামিয়ে আমি বাড়িটাকে দেখতে লাগলাম। এইবার আমার নিখুঁতভাবে সমস্ত কিছু নজরে পড়ল। বাড়িটা যেন এক প্রাচীনকালের প্রতিভূ হয়ে দাঁড়িয়ে আছে সামনে। রংচটা, বিবর্ণ, ফ্যাকাশে হয়ে এমন চেহারা হয়েছে যে বাড়িটার আদপে কি রং ছিল সেটাও এখন আর বোঝা যাচ্ছে না। বাড়ির বাইরেটা বিবর্ণ হয়ে পড়েছে। উঁচু ছাদের কোণ থেকে অনেকগুলো মাকড়সার জাল ঝুলে আছে। অবাক হয়ে দেখলাম, এত পুরনো হলে কি হবে, বাড়িটা এখনো ধ্বংস হয়ে যায়নি। জানি না কি করে এখনো সবকিছু ভেঙে পড়ে যায়নি। দেখতে দেখতে আমি বাড়িটার একেবারে সামনে এসে দাঁড়ালাম। গেট খুলে গেল। বাড়িটার ভিতর থেকে লোক বেরিয়ে এসে আমার ঘোড়াটাকে নিয়ে গেল। হয়তো লোকটা বাড়ির কোনো চাকর। আমি হাঁটতে হাঁটতে করিডোরে এসে পৌঁছালাম। খিলান ঘেরা করিডোরটা দেখতে ভারী অদ্ভুত। চাকরটা এসে আমাকে নিয়ে যেতে লাগলো রাস্তা দেখিয়ে। জায়গাটা ভারী অন্ধকার, আর যাবার রাস্তাটাও কেমন আঁকা বাঁকা। সেই লোকটি ফিরে এলো আর আমাকে নিয়ে চলল ওর মালিকের স্টুডিওর দিকে। আমি ওকে শুধু অনুসরণ করে যাচ্ছিলাম। যেতে যেতে আমার সেই আগের ভৌতিক অনুভূতিটা আবার কেন যেন মনের মধ্যে চাড়া দিয়ে উঠল। আশপাশে যা দেখলাম কেমন যেন অচেনা জগৎ। সিঁড়ির মুখে রোডেরিকের পরিবারের ডাক্তারের সঙ্গে দেখা হয়ে গেল। ভদ্রলোক আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, তারপর আমার পাশ দিয়ে চলে গেলেন। এইবার চাকরটা দরজা খুলে আমাকে বন্ধু রোডেরিকের কাছে নিয়ে গেল। প্রথম যে ঘরটা দেখলাম সেই ঘরটা বেশ উঁচু, আর বড় বড় জানালাগুলো সব লম্বাটে আর সরু। জানালাগুলো কালো রঙের ওক কাঠের তৈরি। মেঝে থেকে জানালাগুলো এত উঁচুতে যে তা ছোঁয়া যায় না। লাল আলোর একটা মৃদু রেখা জানালার জাফরি ভেদ করে ঘরের মধ্যে ঢুকে পড়ায় ঘরের সমস্ত কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ভালোভাবে সমস্ত কিছু দেখলাম। দেওয়ালগুলোতে কালো রঙের ঝালর ঝোলানো, ঘরে পুরনো ভাঙাচোরা আসবাব ভর্তি। চারদিকে অনেক বইপত্র আর বাদ্যযন্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এইসব দিকে কারো নজর আছে বলে মনে হয় না। তাছাড়া ঘরের সমস্ত পরিবেশটাও কেমন যেন বিষণ্ণতায়, মলিনতায় পরিপূর্ণ ছিল। ঘরের মধ্যে একটা সোফার ওপর রোডেরিক লম্বা হয়ে শুয়ে রয়েছে। আমাকে দেখে সে সোফা থেকে উঠে বসল আর মৃদু হেসে স্বাগত জানাল। ওকে দেখে বোঝা যাচ্ছিল যে আমাকে দেখে ও সত্যি খুব খুশি হয়েছে, আর রোডেরিক সত্যিই আমাকে খুব ভালোবাসে। আমরা দুই বন্ধুতে গল্প করা শুরু করলাম। কথা বলতে বলতে ও যখন থেমে যাচ্ছিল, আমি তখন অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়েছিলাম। ভাবছিলাম কি করে একজন মানুষ এইরকম ভাবে বদলে যেতে পারে। রোডেরিক তো আমার সেই ছোটবেলাকার বন্ধু, কিন্তু তার সঙ্গে আজকে বিছানায় শুয়ে থাকা যে ব্যক্তিটি, তার সঙ্গে সেই রোডেরিককে মেলাতে পারছিলাম না। তবে হ্যাঁ, মিল ছিল ওর মুখটায়। ওর বড় বড় চোখ দুটো পরিষ্কার আর চকচকে, ঠোঁট দুটো খুবই পাতলা আর ফ্যাকাশে। নাকটা বেশ লম্বাটে, কিন্তু নাকের ডগাটা খানিকটা বাঁকা। চিবুকটার গড়ন খুব সুন্দর। মাথার চুলগুলো হাব ভাব, আর কথা বলার ধরন এতটাই বদলে গেছে যে আমার কেমন সন্দেহ হচ্ছে আমি সত্যি সত্যি রোডেরিকের সঙ্গে কথা বলছি কিনা। ওর এই অচেনা ভাবভঙ্গি, কথাবার্তা, সমস্ত কিছু আমাকে কেমন অবাক করে দিচ্ছিল। কেমন যেন বিষণ্ণ অপার্থিব ভাবনা আমার মনের মধ্যে গেঁড়ে বসতে লাগলো। না, ওর কাছে সেগুলো প্রকাশ করিনি, যতই মনে মনে ভয় পাই না কেন। আমরা দুজনে কথা বলে যেতে লাগলাম।
রোডেরিক আমাকে ডেকে আনার কারণগুলো খুলে বলতে লাগলো এবং আরও বলল ও আমার থেকে ঠিক কীরকম সাহায্য চায়। তার শারীরিক আর মানসিক রোগের প্রধান কারণগুলো হচ্ছে পারিবারিক। ও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এই রোগটা কাটিয়ে উঠবার জন্য। কিন্তু অসুস্থ রোডেরিক বেশিক্ষণ কথা বলতে পারল না। ক্লান্ত হয়ে চুপ করে গেল। তারপর ধীরে ধীরে বলল, এই সমস্ত ঘটনাগুলো খুব শিগগিরই ঘটতে চলেছে। ওর হাবভাব দেখে বুঝতে পারলাম ও শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে অসুস্থ। ওর কাছে সবকিছুই বিষাদ লাগে। কোনো কিছুতে ওর মন নেই। কোনো খাবার পছন্দ করে না, কোনো ফুলের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না, চোখে বেশি আলো পড়লে ক্ষেপে যায়। পোশাকের প্রতি ওর কোনো নজর নেই। শুধু এক রকমের পোশাক ছাড়া অন্য কোনো ধরনের পোশাক পরে না। শুধু অদ্ভুত অদ্ভুত কিছু বাদ্যযন্ত্রের শব্দ শুনতে ভালোবাসে। এক মনে ওই বিচিত্র ধরনের শব্দ শুনতে ভালোবাসত। রোডেরিক বলে চলল, জানো, আমি হয়তো শিগগিরই মারা যাব। আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে। ভবিষ্যতে কি হবে তা ভাবতে ভাবতেই আমি শেষ হয়ে যাচ্ছি। আমি সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকি, কখন যে সে ঘটনাটা আমার জীবনে ঘটে যায় কে জানে। আর ঠিক তখনই আমি মরে যাব। এটাই আমার সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্ক। একটা না এতগুলো কথা বলে ও থামল। বুঝলাম রোডেরিকের মনটা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গেছে এই বাড়িতে থেকে, যার ফলে এই মানসিক অসুস্থতা। আর এই মানসিক অসুস্থতায় ডেকে নিয়ে এসেছে ওর শারীরিক অসুস্থতা। ও ভীষণ একা এই বাড়িতে। ওর আপনজন বলতে ওর একমাত্র বোন, যাকে রোডেরিক ভীষণ ভালোবাসে। আমরা যখন কথা বলছিলাম তখন ওর বোন ম্যাডলিন আমাকে না দেখেই চলে গেল। আবার কিছুক্ষণ বাদেই ফিরে এলো। ওর দিকে তাকাতেই আমার মধ্যে কেমন একটা অদ্ভুত দুর্লক্ষণের অনুভূতি সারা মনটায় ছেয়ে গেল। ম্যাডলিন বেশিক্ষণ দাঁড়ালো না, তাড়াতাড়ি করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি একটু অবাক হয়ে রোডেরিকের দিকে তাকালাম। দেখলাম ওর রুগ্ন হাতটা দিয়ে মুখটা ঢেকে রেখেছে, আর আঙুলের ফাঁক দিয়ে ওর চোখের জল পড়ছে। ওর শীর্ণ হাতের আঙুলগুলো আর চোখের জল দেখে আমার মনটা কেমন যেন কষ্টে ভরে উঠল। যাই হোক, কদিন থেকে গেলাম এই বাড়িতে। বন্ধু বলে কথা। তাকে সাহায্য করাটা প্রয়োজন, যাতে সে মানসিক অসুস্থতা কাটিয়ে উঠতে পারে। যে কদিন ছিলাম আমি কিন্তু কখনো ওর সঙ্গে ওর বোনকে নিয়ে কথা বলতাম না। আমি সবচেয়ে বেশি ব্যস্ত ছিলাম আমার বন্ধু রোডেরিককে নিয়ে। ওর মানসিক ও শারীরিক যন্ত্রণা কমানোর দিকে আমার লক্ষ্য ছিল। সেই ছোটবেলা আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করেছি, ছবি এঁকেছি, গিটার বাজিয়েছি। কি গভীর বন্ধুত্ব ছিল আমাদের মধ্যে। রোডেরিক তো ছবি, গান, লেখাপড়া কোনোটাই বাদ দেয়নি। কিন্তু এত গভীর বন্ধুত্ব থাকলে কি হবে? আমি কখনো রোডেরিকের মনের ভিতরটা ঢুকতে পারিনি, ওকে ঠিক বুঝে উঠতে পারিনি। তাছাড়া ওর পড়াশোনার আসল উদ্দেশ্যটা যে কি তা বুঝতে পারতাম না। তার চেয়ে বড় কথা হলো, আজকে আমাকে ডেকেছে কেন, কি কাজের জন্য, সেটাও আমার কাছে পরিষ্কার নয়। ওর বাজানোর হাতটাও ছিল খুব মিষ্টি। তাছাড়া দারুণ ছবি আঁকত। কিন্তু ওর আঁকা সমস্ত ছবিগুলোতে একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণার অনুভূতি ফুটে উঠত। ছবিগুলো দেখলে আমার মনটা কষ্টে ভরে উঠত। কিন্তু ঠিক বুঝে উঠতে পারতাম না আসল ব্যাপারটা কি। কিন্তু মজার ব্যাপার হলো, রোডেরিকের আঁকা ছবিগুলো এতটাই গভীর ছিল যে তা আমাকে ভীষণভাবে কাছে টানত। এরই মধ্যে একদিন বিনা মেঘে বজ্রপাত ঘটল। রোডেরিকের প্রিয় বোন ম্যাডলিন মারা গেল। শোকের ছায়া নেমে এলো সারা বাড়ি জুড়ে। রোডেরিক শোকে, দুঃখে আরও ভেঙে পড়ল। এরই মধ্যে একদিন আমাকে ওর এক অদ্ভুত ইচ্ছের কথা বলল। ওর ইচ্ছে ম্যাডলিনের মৃতদেহটা ওদের বাড়ির দেওয়ালের ভল্টে দিন 15 জন্য রেখে দেওয়া হোক। আর এই ভল্ট বাড়ির মূল দেওয়ালের মধ্যেই ছিল।
আমি রোডেরিকের ইচ্ছামতো সাহায্য করলাম। ম্যাডলিনের দেহটা কফিনে রাখা হলো। তারপর আমরা দুজনে মিলে ওটাকে নিয়ে ভল্টের সামনে এলাম। দেখলাম দেওয়ালের ভল্টটা আকারে বেশ ছোট। ঘরের ভেতরটা স্যাঁতস্যাঁতে, একদম আলো নেই। এই ভল্টটা ছিল আমার শোবার ঘরের ঠিক নিচে। ঘরটা দেখে বোঝা গেল পুরনো আমলে এই ঘরটা ব্যবহার করা হতো, আর এই ঘরটায় দাহ্য পদার্থ রাখা হতো। ভল্টের ভিতরের সমস্ত জায়গা জুড়ে লম্বা লম্বা লোহার দরজা লাগানো ছিল। আমরা কফিন রাখার জায়গাটায় রেখে এলাম ম্যাডলিনের কফিনটাকে। রাখার সময় কফিনের ঢাকনাটা সামান্য একটু সরিয়ে দিলাম। তখনই আমি ভালো করে দেখলাম ম্যাডলিনের মৃতদেহটা। রোডেরিকের সঙ্গে ওর বোনের মুখটা খুব মিল রয়েছে। আমি দেখলাম আমার বন্ধু তার বোনের দিকে তাকিয়ে আপন মনে কি সব বিড়বিড়ি করে বলতে লাগলো। ম্যাডলিনের বোঝা চোখ দুটোর দিকে তাকিয়ে খুব কষ্ট হচ্ছিল। পরিপূর্ণ বয়সে ম্যাডলিন মারা গেছে। ওর ঠোঁটে রহস্যময় হাসির ছোঁয়া লেগেছিল, কিন্তু সেটা দেখে আমার মনের মধ্যে কেমন যেন অশনি সংকেত টের পাচ্ছিলাম। তাই আর বেশিক্ষণ থাকতে পারলাম না ওখানে। ঢাকনাটা সরিয়ে আমরা কফিনটা ঢেকে দিলাম, আর তারপর ভল্টে রেখে লোহার দরজাটা বন্ধ করে আবার দুজনে ফিরে এলাম। এদিকে রোডেরিকের শারীরিক আর মানসিক অবস্থা ক্রমশই খারাপের দিকে যেতে লাগল। লক্ষ্য করলাম ওর স্বাভাবিক আচরণগুলো সব কেমন গোলমেলে হয়ে গেছে। কোনো দিকে খেয়াল নেই, কাজকর্মে একদম মনোযোগ নেই, ঘুরে বেড়ায় উদ্দেশ্যহীনভাবে। চোখে মুখে সে আগের মতো উজ্জ্বলতা নেই। কণ্ঠস্বর কেমন যেন অস্বাভাবিক মনে হতে লাগল। ওর গলার আওয়াজে একটা কাঁপনি ভাব ছিল। আমার মনে হতো ও ভিতরে ভিতরে কারোর সঙ্গে প্রতি মুহূর্তে যুদ্ধ করে চলেছে। ওকে দেখলে মনে হতো যেন জ্যান্ত নয়, কোনো অশরীরী ঘুরে বেড়াচ্ছে। দেখতে দেখতে কেমন একটা আতঙ্ক চেপে বসলো আমার মধ্যেও। আমি কি তবে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যাচ্ছি? তাহলে কি আমি এক্ষুনি পালিয়ে যাব এখান থেকে? কিন্তু রোডেরিকের জন্য আমার মনটা কষ্টে ভরে উঠল। ম্যাডলিনকে কবর দেবার পর দিন 7 কেটে গেল নিশ্চিন্তেই। ঠিক 8 দিনের মাথায় হঠাৎ আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। সেদিন অনেক রাত্রি করেই বিছানায় শুতে গেলাম। তার সাথে মনের ভয়টা কেমন যেন চেপে বসল। এদিকে রাত ক্রমশ বেড়ে চলল, কিন্তু আমার চোখে ঘুম নেই। ঘুমোবার চেষ্টা করে ঘুমোতে পারছি না। মনের মধ্যে কেমন যেন একটা চাপা আতঙ্ক ক্রমশ বেড়ে চলল। যত সব আজে বাজে উদ্ভট ভাবনা চিন্তা আমাকে গ্রাস করে ফেলতে লাগলো। মনে মনে যতই সাহস আনবার চেষ্টা করতে লাগলাম, ততই অজানা ভয়টা আমাকে চেপে ধরতে লাগলো। ভাবলাম এই পুরনো বাড়ি, পুরনো আসবাবপত্রের জন্যই হয়তো আমার মনটা এত দুর্বল হয়ে পড়েছে। দেখলাম মৃদু হাওয়াতে কালো আর ছেঁড়া ঝালরগুলো কেমন অদ্ভুতভাবে ঝুলছে। তার সাথে মনে হতে লাগলো সামনের দেওয়ালগুলো এগোচ্ছে আর পিছোচ্ছে। না, সব মনের ভুল, আমাকে ঘুমোতে হবে। মনের ভয়টা কাটানোর জন্য বিছানার চাদর বালিশগুলোকে এদিক ওদিক নাড়াচাড়া করতে লাগলাম। একটা বালিশে আরাম করে মাথাটা রাখবার চেষ্টা করলাম, কিন্তু না, কিছুতেই আজে বাজে ভাবনা চিন্তাগুলোকে ঝেড়ে ফেলতে পারলাম না। জানালা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলাম, কিছুই দেখতে পেলাম না, ঘন অন্ধকার ছাড়া। ঠিক সেই সময় একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমি মরিয়া হয়ে তা শোনার চেষ্টা করলাম। শব্দটা মাঝে মাঝে থামছে, আবার হচ্ছে। এবার আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, খুব ভয় পেয়ে গেলাম। না, এই অবস্থায় ঘুমানো যায় না। আমি উঠে পায়চারি করতে শুরু করলাম, কিন্তু হঠাৎ সিঁড়িতে ও কার পায়ের শব্দ। দেখলাম রোডেরিক উঠে এসেছে। সে একটা আলো হাতে আমার ঘরে ঢুকল। ওর দিকে তাকিয়ে কেমন যেন আমি ভয় পেয়ে গেলাম। কি ভয়ঙ্কর দেখাচ্ছে ওর মুখটা, ওর কথাবার্তা, হাব ভাব সবই কেমন যেন অস্বাভাবিক। এত ভয়ের মাঝেও কোথাও যেন একটা স্বস্তি পেলাম। মনে হলো এই একা ফাঁকা ঘর যেন আমায় গ্রাস করছিল। এখন রোডেরিক এসে আমাকে বাঁচিয়ে দিল। ও আমার দিকে তাকিয়ে বলল, দেখো নি তুমি? আমি ঠিক বুঝে উঠতে পারলাম না
তাই কোনো উত্তর না দিয়ে চুপচাপ হয়ে রইলাম। রোডেরিক কিছুক্ষণ চুপ থেকে আবার বলে উঠল, তাহলে সত্যি তুমি দেখোনি? ঠিক আছে, এখনই দেখতে পাবে। কথাটা শেষ করে রোডেরিক হাতের আলোটা নিয়ে গরাধীন জানালাটার দিকে এগিয়ে গেল। তারপর আলোটা বাইরের দিকে ছুঁড়ে ফেলে দিল। বাইরে তখন প্রচণ্ড বেগে ঝড় বয়ে চলেছে, তাই এক নিমেষে আলোটা ঝড়ের নৃত্যের মাঝে হারিয়ে গেল। তার সঙ্গে সঙ্গে খোলা জানালা দিয়ে দমকা হাওয়া এসে আমাকে ছুঁয়ে যেতে লাগল। কি অস্বাভাবিক ঠান্ডা! এই রাতের সঙ্গে মিশে আছে ভয় আর রোমাঞ্চ। আমি বাইরেটা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। দেখলাম যে ঘন কালো মেঘেরা নিচু দিয়ে উড়ে যাচ্ছে, আর কালো মেঘে ঢাকা পড়ে গেছে নিচু চাঁদটা। একটাও তারা দেখতে পেলাম না আকাশে। বিদ্যুৎ চমকানো চোখে পড়ল না, কিন্তু একটা অদ্ভুত আলো মেশানো ধোঁয়া ঘূর্ণিঝড়ের মতো খেলে বেড়াচ্ছে। মনে হলো হঠাৎ এক ধরনের গ্যাস সমস্ত বাড়িটাকে ছেয়ে ফেলেছে। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। রোডেরিকের দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বললাম, আর দেখতে হবে না, এসো, জানালার কাছ থেকে সরে এসো। আমি ওকে প্রায় জোর করে জানালা থেকে সরিয়ে এনে ঘরের চেয়ারটায় বসিয়ে দিলাম আর বললাম, ওটা তেমন কিছুই না রোডেরিক, বোধহয় কোনো প্রাকৃতিক ব্যাপার। হ্যাঁ, আমি বরং জানালাটা বন্ধ করে দিই। এই ঠান্ডা হাওয়া তোমার শরীরের জন্য খুবই খারাপ। এইসব ছেড়ে চলো, তোমাকে একটা বই পড়ে শোনাই, কেমন? তোমার যে বইটা সবচেয়ে ভালো লাগে সেটাই পড়ে শোনাই। আশা করি তোমার ভালো লাগবে সেটা, আর সেই সঙ্গে সঙ্গে এই অন্ধকার রাতটাও কেটে যাবে। আমার কথা রাজি হয়ে গেল রোডেরিক। ও রাজি হওয়াতে আমি খুব খুশি হলাম। বইটা পড়তে শুরু করলাম। বইটার নাম ছিল পাগলের কাহিনী। স্যার ল্যান্সটার ফ্যানিং বইটার লেখক। আমি জানতাম আমার বন্ধুর এই বইটা খুবই প্রিয়। পড়তে পড়তে কাহিনীর একটা পরিচিত জায়গায় এসে পড়েছি, যেখানে নায়ক এথেলরেড এক সন্ন্যাসীর বাসস্থানে ঢোকার জন্য অনুরোধ করে ব্যর্থ হয়ে অবশেষে জোর করে সেখানে ঢুকেছিল। বইতে লেখাটা ঠিক এরকমই ছিল। খুব তাড়াতাড়ি এথেলরেড দস্তানা লাগানো হাতে দরজার কাঠটা ধরল, তারপর সজোরে টান দিল। সেটাকে ভেঙে একেবারে তছনছ করে দিতে লাগল। সেই কাঠ ভাঙার শব্দ সারা বন জঙ্গল জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল। এই জায়গাটা পড়ে আমি চুপ করে গেলাম। মনে হলো এই বাড়িটার কোনো দূরের এক জায়গা থেকে এইরকমই ভাঙাচড়া শব্দ ভেসে আসছে। লেখকের বইয়ের বর্ণনার সাথে হুবহু মিল আছে। প্রচণ্ড ঝড়, বাইরে তার সাথে জানালার কাঁচের ঝনঝন শব্দ, সব মিলে মিশে একাকার হয়ে গেল। আমি তবু বইটা পড়ে যেতে লাগলাম। এইভাবে এথেলরেড দরজা দিয়ে ভিতরে ঢুকল। সেখানে সন্ন্যাসীকে দেখতে পেল না। তার বদলে দেখল একটা ভয়ঙ্কর ড্রাগন, জীব আগুনের মতো, রূপোর তৈরি মেঝেওয়ালা একটা সোনার প্রাসাদকে পাহারা দিচ্ছে সে। আর ঠিক প্রাসাদের উপরের দেওয়ালে একটা চকচকে তামার ফলক ঝুলছে, এবং তাতে কবিতার ছন্দে লেখা আছে, এখানে একমাত্র বীরেরাই ঢুকতে পারে, আর কোনো বীর যদি ড্রাগনকে মেরে ফেলতে পারে তাহলে এই ফলকটা সে জয় করতে পারবে। এইবার এথেলরেড ক্রুদ্ধ চোখে ড্রাগনটার দিকে তাকালো। ও হাতের গদাটা ওপরে তুলে ড্রাগনটার মাথায় সজোরে আঘাত করল। আঘাতের চোটে ড্রাগনটা বিকট চিৎকার করে মাটিতে মুখ থুবড়ে পড়ল। ড্রাগনের ভয়ঙ্কর চিৎকার এথেলরেড সহ্য করতে না পেরে দুই হাতে কান দুটো চেপে ধরল। এই ধরনের বিভৎস চিৎকার ও আগে কখনো শোনেনি। শেষে ড্রাগনটা মারা গেল। এতখানি পড়ে আমাকেও কেমন হঠাৎ থেমে যেতে হলো। আমি ভীষণভাবে অবাক হয়ে গেলাম। শুনতে পেলাম বাড়ির কোনো দূরের জায়গা থেকে একটা মৃদু অথচ তীক্ষ্ণ শব্দ কানে ভেসে আসছে, আর তার সঙ্গে বিকট একটা চিৎকার, ঠিক গল্পের ড্রাগনের মতো সেই চিৎকারটা। এইবার আমি সত্যি সত্যি ভয় পেতে আরম্ভ করলাম। রোডেরিকের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম ও কিছু বুঝছে কিনা, কোনো শব্দ শুনছে কিনা। অবশ্য ওর হাবভাব সে আগের মতোই মনে হচ্ছিল। চেয়ারটায় এমনভাবে বসেছিল যে আমি ওকে পুরোপুরি দেখতে পাচ্ছিলাম না, কারণ ওর মুখটা দরজার দিকে ফেরানো ছিল। তবুও দেখলাম ওর ঠোঁট দুটো অসম্ভবভাবে কাঁপছে
আর বিড়বিড় করে কি সব যেন বলে চলেছে। মাথাটা একেবারে বুকের কাছে নামিয়ে রেখেছে, চোখ দুটো খোলাই ছিল। ওর শরীরের নাড়াচাড়া দেখে বুঝতে পারলাম রোডেরিক একদম ঘুমোয়নি, জেগেই রয়েছে, কিন্তু ওকে কেমন অস্বাভাবিক মনে হচ্ছিল আমার। এই সব কিছু লক্ষ্য করে আবার পড়তে শুরু করলাম। এইভাবে এথেলরেড সেই ড্রাগনটাকে শেষ করে জয়ের আনন্দে উল্লসিত হয়ে উঠল। ওই বিভৎস জন্তুটার মৃতদেহ সরিয়ে নিজের যাবার রাস্তা করে নিল। তারপর প্রাসাদের মধ্যে রূপোর মেঝেতে গেল। ওখানে ঝোলানো রয়েছে তামার ফলকটা। ও যেই তামার ফলকটা নামাতে গেল, ঠিক তখনই ওটা মেঝেতে পড়ে গেল, আর তার সঙ্গে প্রচণ্ড একটা ভয়ঙ্কর শব্দ হলো। এইখানেও আমাকে থামতে হলো। শুনতে পেলাম দূরে কোথাও ঠিক এমনই একটা তামার ফলক মাটিতে পড়ে বিকট শব্দ হলো। আমি ভীষণভাবে ঘাবড়ে গেলাম। মুখে কোনো কথা সরছিল না। ভয়ে আতঙ্কে হতবুদ্ধ হয়ে গিয়েছিলাম। এটা কি হচ্ছে? আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। রোডেরিকের কিন্তু কোনো পরিবর্তন দেখতে পেলাম না। আমি ছুটে গেলাম ওর চেয়ারটার দিকে। দেখলাম রোডেরিকের মুখটা পাথরের মতো কঠিন, পলকহীন চোখ দুটোয় কোনো ভাষা নেই, স্থির হয়ে রয়েছে। ওর সমস্ত শরীরটা একটু কেঁপে উঠল। আমি ওর কাঁধে হাত রাখতেই অসুস্থ দেহে মৃদু হেসে মাতালের মতো জড়ানো গলায় বিড়বিড় করে বলতে লাগলো, শোনোনি তুমি? হ্যাঁ, আমি শুনেছি। শুধু আজকে নয়, অনেক মিনিট, অনেক ঘন্টা, অনেক দিন ধরে আমি শুনে আসছি, কিন্তু কিছুই করতে পারিনি। মোদ্দা কথা হলো, আমার সাহসে কুলোয়নি। আমাকে তুমি ক্ষমা করো। তাছাড়া শোনো, আমি আমার মৃত বোন ম্যাডলিনের কান্না বেশ কিছুদিন শুনেছি। হ্যাঁ, কিন্তু সাহস করে তোমাকে বলতে পারিনি। কিন্তু আজ যখন তুমি পড়তে আরম্ভ করলে, এথেলরেড সন্ন্যাসীর দরজা ভেঙে ড্রাগনটাকে মারল, এবং তার সাথে ড্রাগনের আর্তনাদ আর তামার ফলকটার বিকট শব্দ সব মিলিয়ে আমাকে কেমন যেন স্তব্ধ করে দিল। তাই সিঁড়িতে ওর পায়ের শব্দ শুনতে পাইনি। হ্যাঁ, ম্যাডলিন এসেছে। হ্যাঁ, আমাকে যেতে হবে। রোডেরিক চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল কথাগুলো শেষ করেই। দেখে মনে হচ্ছিল ওর প্রাণটা এখনই বেরিয়ে যাবে। ও চিৎকার করে বলতে লাগলো, আমাকে পাগল ভেবো না। আমি সত্যি করে বলছি, আমার বোন ম্যাগলিন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সত্যি তো। দেখতে পেলাম সেই খোলা দরজা দিয়ে ম্যাডলিনের দীর্ঘকায় শরীরটা বাইরে দাঁড়িয়ে আছে। রক্তে মাখা ওর সাদা জামাটা, ধস্তাধস্তির চিহ্ন ওর শীর্ণ শরীরের প্রতিটি অংশে। দেখে মনে হচ্ছিল কাঁপছে, ছটফট করছে, আর ঠিক দরজায় এসে দাঁড়িয়েছে। হঠাৎ করে কেঁদে উঠল চাপা কণ্ঠে, আর সোজা ঘরের মধ্যে ঢুকে রোডেরিকের উপর ঝাঁপিয়ে পড়ল। রোডেরিকের গলা চেপে ধরল। রোডেরিক নিঃশ্বাস নিতে পারছে না, ছটফট করছে, হাত পা ছুটছে, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। ম্যাডলিন কিন্তু ছাড়ছে না। অবশেষে আস্তে আস্তে শিথিল হয়ে এলো রোডেরিকের হাত পা। বোধহয় মারা গেল। বাইরে তখন প্রচন্ড ঝড়ের তাণ্ডব নৃত্য চলছে। আমি আর থাকতে পারলাম না। ঝড়ের বেগে বাড়ির বাইরে বেরিয়ে এলাম আমি এই ঘটনার পর। ভয়ে আতঙ্কে ছুটতে লাগলাম উদ্ভ্রান্তের মতো। এতক্ষণে নিজেকে অনুভব করতে লাগলাম যে অজানা বিষণ্ণতা, যে অজানা ঘোর আমাকে ঘিরে রেখেছিল, তা যেন কিছুটা সরে গেল। দূরে কোথাও যেন আলো জ্বলে উঠল হঠাৎ। ছুটতে তার কাছাকাছি গিয়ে পিছন ফিরে তাকালাম। রোডেরিকের বিশাল ভুতুরে বাড়িটাকে দেখতে লাগলাম অবাক বিস্ময়ে। দেখতে পেলাম বাড়ির ফাটলগুলো। হঠাৎ মনে হলো ফাটলগুলো ক্রমশ বড় হতে আরম্ভ করেছে, আর কোথা থেকে একটা ঘূর্ণিঝড়
দৈত্যের মতো বাড়িটার উপরে সে ঝাঁপিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে গোটা বাড়িটাই হুড়মুড় করে ধসে পড়ল। দেওয়ালগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। অসংখ্য জলতরঙ্গ বাজার মতো আমার মনে ভেসে এলো এক বিরাট জলকোলাহল। সেই খালের মধ্যে বাড়িটা ধসে পড়ল। দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম সেই কালচে সরু খালের জলের মধ্যে কেমন করে যেন তলিয়ে যাচ্ছে রডেরিকের ভুতুরে বাড়িটা। এতক্ষণ শুনছিলেন গল্প ভুতুড়ে বাড়ি, লিখেছেন এডগার অ্যালান পো। পাঠ ও আবহ নির্মাণে অর্পণ কুমার শর্মা।